নমস্কার, সুপ্রভাত সকলকে। আমি খবরদার আবার সকাল সকাল চলে এসেছি আপনাদের জন্য, আপনাদের প্রিয় চ্যানেল 12th ম্যানে আমাদের সকালবেলার সেগমেন্ট খবরদার কাগজ পাঠ নিয়ে। আমাদের আজকের সেগমেন্টেও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের পড়ে শোনাবো। তার মধ্যে আমাদের প্রথম খবর যেটি রয়েছে সেটি আজকালের একটি প্রতিবেদন, সেটা দিয়েই আমরা আজকের আমাদের এপিসোড শুরু করব। চলুন শুরু করি আজকের এপিসোড। জয়ের জন্য অপেক্ষা বাড়ছে ইস্টবেঙ্গলে। জয় গুপ্তা রবিবার গোয়া ইস্টবেঙ্গলে অনুশীলনে চোট পেয়েছিলেন। সোমবার তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি। মঙ্গলবার দেখা গেল রানিং শু পরেই মাঠের পাশে খানিক দৌড়লেন। তবে এদিন দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল না সাইড ব্যাকের এই ফুটবলারকে। তবে জয়কে খেলানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে ইস্টবেঙ্গল। বুধবারের অনুশীলনে বিষয়টা আরো স্পষ্ট হবে। জয় যদি একান্তে খেলতে না পারেন তাহলে লেফট ব্যাক খেলার সম্ভাবনা বেশি লালচুংডুঙ্গার। এমনকি ব্যাকআপ হিসাবে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন বাঙালি সাইড ব্যাক প্রভাত লাকড়া। এদিন চুটিয়ে সুপার কাপ সেমিফাইনালে প্রস্তুতি সারল ইস্টবেঙ্গল। জয় গুপ্তার চোট ছাড়া দলে তেমন কোনো সমস্যা নেই। ইস্টবেঙ্গল প্রথম একাদশে কোনো স্ট্রাইকারকে রেখে শুরু করবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ হামিদ এবং হিরোশি কেউই এখনো পর্যন্ত তেমন ভরসা দিতে পারেননি। লাল হলুদ শিবিরের খবর অনুযায়ী হিরোশি প্রথম একাদশে শুরু করার সম্ভাবনা বেশি, পরে নামবেন হামিদ। এই ম্যাচেও গোল পাওয়া বড় চ্যালেঞ্জ হতে চলেছে ইস্টবেঙ্গল অ্যাটাকারদের কাছে। তবে ইস্টবেঙ্গলের মাঝমাঠের ফর্মে থাকা অবশ্যই একটা বড় শক্তি এবং স্বস্তি অস্কারের। এই ছিল আমাদের প্রথম প্রতিবেদন। আমরা সকলে মুখিয়ে রয়েছি আমাদের আগামীকাল সেমিফাইনাল ম্যাচ বিকেল 4:30 থেকে গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে। তো আমরা সেই ম্যাচটার জন্য সকলে তাকিয়ে রয়েছি। সেই ম্যাচে আমাদের প্রিয় দল লাল হলুদ জার্সি পরে মাঠে যেন দুর্দান্ত পারফরমেন্স করে তাদের আগুনে পারফরমেন্সে প্রতিপক্ষ পাঞ্জাব এফসিকে যেন একটি বড় মার্জিনে হারাতে পারে এবং সুন্দর একটি খেলা আমাদেরকে উপহার দিতে পারে, এই আশায় আমরা আমাদের বুক বেঁধে রয়েছি। আর এটাও বিশ্বাস রাখছি যে জয়গুপ্তা হয়তো আগামী দিন পুরো 90 মিনিট না হলেও ম্যাচের প্রথম থেকে তাকে আমরা পাবো। পরবর্তীতে যদি চেঞ্জ হিসাবে লালচুংডুঙ্গা আসে, সেই আশায় আমরা প্রত্যেক সমর্থক রাখবো। দেখা যাক কি হয়, শেষমেশ কি এসে দাঁড়ায়। কিন্তু এটাও বলবো, যদি জয়গুপ্তার চোটটা কোথাও মনে হয় যে তাকে না খেলালে বেশি ভালো হয়, তাহলে অস্কার যেন সেটাই করেন। কারণ কালকের ম্যাচ পেরালোই কিন্তু আমাদের পরবর্তী যে ম্যাচ সেটা কিন্তু আরো বড় পরীক্ষা আমাদের জন্য। কারণ ফাইনাল ম্যাচ এবং আগামী দিনে প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসি অথবা এফসি গোয়া, দুটো বড় টিমের সঙ্গে। সেক্ষেত্রে কালকের ম্যাচটি উতরে গেলেও কিন্তু আমাদেরকে পরবর্তী লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ আমাদের যাত্রা কিন্তু শেষ হবে না, আমাদেরকে এই সুপার কাপ জয়ের মাধ্যমেই আমাদের যাত্রা শেষ করতে হবে। তাই সেক্ষেত্রে জয়ের যদি বিশ্রাম দেওয়া প্রয়োজন হয় তাহলে সেটা দেওয়া হোক, যাতে সে ফাইনালে সুস্থ হয়ে খেলতে পারে। কেন লালচুংডুঙ্গা মনে হয় না খুব খারাপ পারফরমেন্স করেছে, অতীতেও সে এই লেফট ব্যাক পজিশনে খেলেছে, খারাপ পারফরমেন্স করেনি। তাই তাকে খেলানো যেতেই পারে। আর যদি জয়কে খেলানোর পরিস্থিতি থাকে তাহলে অবশ্যই জয় গুপ্তা ছাড়া কোনো কথা নেই, সেই ফার্স্ট চয়েস আমাদের ফার্স্ট টিমে। এই ছিল আমাদের প্রথম প্রতিবেদন। এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রতিবেদনে। আমাদের দ্বিতীয় প্রতিবেদন এটি সংবাদ প্রতিনিধি একটি প্রতিবেদন, সেটি লিখেছেন সাংবাদিক দুলাল দে। শুরু করছি দ্বিতীয় প্রতিবেদন। ফেডারেশন সভাপতিকে আইনি নোটিশ পাঠিয়ে হুমকি দিলেন আনোয়ার। ইস্টবেঙ্গল ফুটবলার আনোয়ার আলীর শুনানি নিয়ে আপিল কমিটির চেয়ারপারসন অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ টেন্ডনের চিঠি সংবাদ প্রতিদিনে প্রকাশিত হতেই চারিদিকে হইচই পড়ে যায়। আপিল কমিটির চেয়ারপারসন চাইছেন আনোয়ার আলীর কেসের শুনানি হোক, কিন্তু ফেডারেশনের অজানা এক কারণে বারবার সেই শুনানি বাতিল হয়ে যাচ্ছে। এমনকি শেষ অর্ডারে রাজেশ টেন্ডন যেখানে বারবার করে নির্দেশ দিয়েছিলেন 28 এবং 29 নভেম্বর শুনানি করতেই হবে, না করলে সেটা গুরুতর অপরাধ হিসাবে গণ্য হবে, তারপরেও এক ভুতুরে কারণে সেই শুনানি বন্ধ হয়ে যায়। এসব দেখে ফেডারেশনের উপরে ভরসা না করে এবার খোদ আনোয়ার আলীর আইনজীবী আইনি নোটিশ ধরালেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবকে। এবং সেই নোটিশ মারাত্মক সব ধারণা ফেডারেশনের সম্পর্কে প্রকাশ করা হয়েছে। সঙ্গে হুমকিও দেওয়া হয়েছে অবিলম্বে আনোয়ার আলীর কেসের শুনানি না হলে উচ্চ আদালত সহ আরো যে যে জায়গায় বিষয়টি নিয়ে যাওয়া সম্ভব
সেখানেই যাওয়া হবে। গত মরশুম থেকে আনোয়ার আলীর কেসটি ঝুলে রয়েছে ফেডারেশনের অ্যাপিল কমিটিতে। দীর্ঘদিন ধরে কোরাম না হওয়ায় অভিযোগে একের পর এক পিছিয়ে যাচ্ছে আনোয়ার আলীর শুনানি। অবশেষে সহ্য করতে না পেরে মোহনবাগান বিষয়টি নিয়ে অভিযোগ করে ফিফায়। তারপরে সংবাদ প্রতিনিধিদের হাতে আসে অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ টেন্ডনের সেই চিঠি। এদিন ফেডারেশন সভাপতিকে পাঠানো আনোয়ার আলীর আইনি নোটিশে তার আইনজীবী বলেছেন, তার মক্কেল আনোয়ার আলীর কেস নিয়ে ফেডারেশন দীর্ঘদিন ধরে মুলতুবি থাকা বিষয়ে ফেডারেশনের ধারাবাহিক নিষ্ক্রিয়তা এবং প্রক্রিয়াগত বৈষম্যের কারণে ফেডারেশন সভাপতি এবং ফেডারেশনের উদ্দেশ্য করে আইনি নোটিশ দিতে বাধ্য হচ্ছে। তিনি লিখেছেন, মামলাটি গত 1 বছরের বেশি সময় ধরে ঝুলে থাকার জন্য আনোয়ার আলীর নাম ক্রমাগতভাবে জনসমক্ষে এই মামলার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, যা আনোয়ার আলীর সুনামহানি এবং মানহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। আনোয়ার আলীর আইনি নোটিশে বলা হয়েছে, অ্যাপিল কমিটির একজন সদস্য সরে দাঁড়ালেও কমিটিতে আরো 4 জন রয়েছে, ফলে বৈধ কোরাম অনায়াসে করা যায়। তারপরও কেন কোরাম হচ্ছে না সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছুই বলা হচ্ছে না। আপিল কমিটির শেষ আদেশ রয়েছে 28 এবং 29 নভেম্বর চূড়ান্ত শুনানি হবে, যা ফেডারেশন জানায় 2 দিন আগে 27 নভেম্বর। কিন্তু সেই স্পষ্ট ও বাধ্যতামূলক নির্দেশ সত্ত্বেও ফেডারেশন আদেশটি কার্যকর না করে কমিটির চেয়ারম্যান জারি করা আদেশটি গোপন করে নির্দিষ্ট কালের জন্য বিলম্বিত করে দেয়। ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে কমিটির জন্য শুনানি বিঘ্নিত হচ্ছে না, শুনানি আটকে আছে ফেডারেশনের প্রশাসনের ভেতর থেকেই, কারণ কলকাঠিতে। এদিন সংবাদ প্রতিনিধি যে প্রতিবেদন পেশ করা হয়েছে সেখানে সেই ভূতের কথাই বলা হয়েছে। আনোয়ার তার আইনি নোটিশে শঙ্কা প্রকাশ করেছেন যে ফেডারেশনের এই আপিল কমিটি সদস্যদের বাদে নিজেদের অনুগত ব্যক্তিদের নিয়ে আপিল কমিটি নতুন করে সাজাতে চাইছে। তাই যেন এই কমিটির অধীনেই যত তাড়াতাড়ি সম্ভব শুনানি করা হয়, না হলে উচ্চ আদালত অথবা অন্যান্য সংশ্লিষ্ট বিরোধী নিষ্পত্তি ফোরামের সামনে আইন অনুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। আর এর জন্য সমস্ত ব্যয়, ঝুঁকি এবং দায়ভার গ্রহণ করবে ফেডারেশন। আনোয়ার এই ধরনের আইনি নোটিশের পর ফেডারেশন সভাপতি ফের নতুন করে ঝামেলায় পড়লেন। সময়টা সত্যি ভালো যাচ্ছে না কল্যাণ চৌবে। চারিদিকে এক ফাঁক ফোকর তৈরি করছেন যে কোন দিক সামলাবেন আর কোন দিক ছাড়বেন বুঝতে পারছেন না। এই ছিল আমাদের দ্বিতীয় প্রতিবেদন। বারবার আমরা বিগত 2 দিন ধরেই এই খবরটা করছি। আনোয়ার আলী কেসটা নিয়ে কিন্তু আবার তোড়জোড় শুরু হয়েছে। এবার আনোয়ার আলী নিজে তার আইনজীবী দ্বারা চিঠি পাঠিয়েছেন ফেডারেশনকে। এটা করাই উচিত ছিল, কারণ আনোয়ার আলী একজন দেশের অন্যতম প্রতিষ্ঠিত খেলোয়াড়, তার মান সম্মান সমস্ত কিছু এর সঙ্গে যুক্ত। বারবার তাকে এই নিয়ে নানান সংবাদ মাধ্যম থেকে আরম্ভ করে নানান জায়গায় তাকে নিয়ে কথা হচ্ছে। তা সেক্ষেত্রে সে তার বিষয়টা পরিষ্কার করে দিয়েছে তার আইনজীবী, যে সেও চাইছে দ্রুত এই নিষ্পত্তি, কারণ তার ভবিষ্যতের সঙ্গে জড়িত আছে। সে এই জায়গায় পড়ে থাকতে নিশ্চয়ই চাইবে না, সে চাইবে এর যা আইনানুগ ব্যবস্থা সেটা সরাসরি গ্রহণ করা হোক এবং তারপরে সে নির্দ্বিধায় তার বাকি খেলোয়াড় জীবনটা ভালোভাবে কাটাতে পারে এবং খেলতে পারে, সে যে কাবে তার ইচ্ছে সেই অনুযায়ী। তো সেই নিয়েই, সেই মর্মেই সে চিঠি দিয়েছে যে কেন বারবার শুনানি পিছিয়ে যাচ্ছে, কেন মিটিং হচ্ছে না, কেন কোরাম ফর্ম করা হচ্ছে না, এই সমস্ত নিয়ে সে চিঠি দিয়েছে। আমরা খবরটা আমি এইটুখানি বলতে চাই যে এর যেন দ্রুত নিষ্পত্তি হয়। আনোয়ার যেরকম তার খেলা আমরা দেখে আনন্দ পাই, সেই খেলা দেখতে চাই তাকে। এই আইনি জটিলতা এইসব যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলা হোক, তার জন্য ফেডারেশনের কাছে বারবার করে অনুরোধ, তারা যেন এর জন্য সঠিক পদক্ষেপ নেয় এবং এটিকে তাড়াতাড়ি নিষ্পত্তি করে। কেন এতে আনোয়ারের ভবিষ্যৎ এবং তার সঙ্গে সঙ্গে এটি ভারতবর্ষেরও ফেডারেশন ফুটবল সংস্থার একটি মান সম্মানও জড়িত। কারণ এরপরে যদি ফিফা অলরেডি এতে হস্তক্ষেপ করার বার্তা দিয়ে একটি চিঠি দিয়েছে, যদি ভবিষ্যতে ফিফা কোনোদিন এতে হস্তক্ষেপ করে তাহলে সেটি আরো বেশি মান সম্মানের হবে বলে আমার ধারণা। তাই সেটা না করাই ভালো। তাই ফেডারেশনের কাছে অনুরোধ থাকবে যে তারা যেন শীঘ্রই এটাকে ব্যবস্থা করে এবং আমরা সাধারণ সমর্থক হিসাবে এটাই চাইবো যে আনোয়ার আলী এই সমস্ত কিছুর থেকে মুক্ত হয়ে সাধারণভাবে তার পছন্দের দলে সে যেন তার ফুটবলটা খেলতে পারে। এই ছিল আমাদের আজকের দ্বিতীয় প্রতিবেদন। এইবার আসছি আমাদের তৃতীয় খবরে। আমাদের তৃতীয় প্রতিবেদন এটি জাগো বাংলার একটি প্রতিবেদন। আইএসএল এর বিকল্প লিগেরও খসড়া তৈরি। আজ বুধবার বহু প্রতীক্ষিত সেই মেগা বৈঠক। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের চরম ব্যর্থতার কারণে আইএসএল এবং আই লিগ নিয়ে অচল অবস্থা কাটাতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।
রাজধানীতে বুধবার বৈঠকে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যে সব পক্ষকে নিয়ে বৈঠক করবেন। দুপুর থেকে ধাপে ধাপে রয়েছে বৈঠক। আইএসএল এবং আই লিগের ক্লাবগুলির প্রতিনিধিরা বুধবার সকালের মধ্যে দিল্লি পৌঁছে যাবেন। সূত্রের খবর, শুধুমাত্র এই মরশুমের জন্য আইএসএল আয়োজনের একটা অস্থায়ী ব্যবস্থা করে দিচ্ছে সরকার। এফএসডিএল নিজেদের স্বার্থে আইএসএল আয়োজনের সুযোগ না পেলে তারা নিজেদের স্বার্থ ক্ষুণ্ণ করে লিগ চালাবে না, সেটা আপাতত অস্থায়ী ব্যবস্থা হলেও। সেক্ষেত্রে এই বছর আইএসএল এর ধাঁচে বিকল্প নতুন লিগ আয়োজনেরও প্রস্তাব ক্লাবগুলির সামনে তুলে ধরা হবে। জানা গিয়েছে বিকল্প নতুন লিগের খসড়াও তৈরি। বুধ বৈঠকে সমস্ত স্টেক হোল্ডারদের সামনে সেই খসড়া নিয়ে আলোচনা হতে পারে, তবে নতুন লিগের প্রস্তাব তখনই দেওয়া হবে এফএসডিএল এর সঙ্গে ক্রীড়ামন্ত্রকের আলোচনা যদি ইতিবাচক না হয়। প্রথমে দুপুর 1:30টায় আইএসএল ক্লাবগুলির সঙ্গে বৈঠকের পর 2:15তে আই লিগ ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসবে ক্রীড়ামন্ত্রক। এরপরই আগ্রহী বিডারদের মধ্যে সবার আগে দুপুর 3টের সময় এফএসডিএল এর সঙ্গে বৈঠক করবে ক্রীড়ামন্ত্রক। ক্লাবদের মতামত জেনেই এফএসডিএল এর সঙ্গে আলোচনা। ক্রীড়ামন্ত্রকের প্রস্তাবিত সমাধান সূত্রে এফএসডিএল সম্মতি দিলেই জটিলতা সহজেই কেটে যাবে। আইএসএল করার জন্য সব দিক থেকে তৈরি রয়েছে এফএসডিএল, কিন্তু তারা রাজি না হলে তখনই বিকল্প লিগের বিষয়টি সামনে আসবে। নতুন লিগ চাইছে জিন্দাল। 3 প্রধানের সম্মতিও নাকি আদায় করেছে তারা। মিটিং এর শেষ পর্বে আগ্রহী বাকি বিডার, সম্প্রচারকারী সংস্থা এবং সবশেষে সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে একযোগে আলোচনায় বসবে ক্রীড়ামন্ত্রক। মোহনবাগানের সিইও বিনয় চোপড়া, ইস্টবেঙ্গলের ইনভেস্টর কর্তারাও বৈঠকে থাকবেন। লিগের রূপরেখা জানাতে হবে সুপ্রিম কোর্টকে। এই ছিল আমাদের শেষ প্রতিবেদন। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। ভারতের যে এবছরের লিগ কি জায়গায় দাঁড়াবে, হয়তো আজকেই তার একটা পথ আমরা দেখতে পারব। আমরা হোপ করব যে আশা করা যায় নতুন লিগ হোক বা আইএসএল যেটা হতো এফএসডিএল যদি চালায়, যেটাই হোক সেটার হয়তো আজকে একটা সমাধান সূত্র দেখতে পাবো। এবং যেরকম ভাবে আমরা আশা করেছিলাম, আমরা আগের প্রতিবেদনেও বলেছি, গতকাল প্রতিবেদনে আমরা জানিয়েছিলাম যে জানুয়ারির মাঝামাঝি 8 অথবা 20 যে কোনো একটা দিনের মধ্যে শুরু হতে পারে হয়তো আইএসএল বা দেশের সর্বোচ্চ লিগ। সেদিকেই তাকিয়ে থাকবো যে সেইভাবে মতো যেন শুরু হয়, আর যেন পিছিয়ে না যায়। কেন তারপরেও কিন্তু সময় বেশি নেই। জানুয়ারি মাসের শেষ প্রায় বলতে গেলে, বা 8 তারিখও যদি শুরু হয় তাহলে জানুয়ারি মাসের মাঝামাঝি, সেখান থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তার মধ্যে কিন্তু লিগ শেষ করতে হবে। মানে মাত্র 4 মাস সময় হাতে থাকবে। 4 মাসে একটি লিগ এবং সেটির ডবল লিগে করা কিন্তু খুব একটা সহজ বিষয় না। খুব টাইট শিডিউল, টাইট ফিক্সচার কিন্তু হবে। তাই সেই জন্যে আমরা আশা করব যে এর থেকে আর যেন পিছিয়ে না যায়, এবং আজকে সমাধান সূত্র বেরালে কিন্তু সেটা সম্ভব বলে মনে হচ্ছে, যে তাহলে কিন্তু সম্ভব হতে পারে যে সময় ধারণা করা হয়েছে সেই সময় শুরু হওয়া। ব্যাস এটুকুই বলার ছিল। আজকের খবরগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। 12th ম্যান পরিবারের সঙ্গে থাকবেন। পরিবারটি বড় করতে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আবার দেখা হবে আগামীকাল আপনাদের সঙ্গে সকাল সকাল আপনাদের খবরটা।